আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা সবাই জানো এই ক্লাসটির জন্য তোমাদের অনেক ফ্রেন্ডস তো ওয়েট করে আছে যে এই প্রশ্ন সমাধান ক্লাসগুলো খুব স্পেশাল হয় আইসিটি অ্যাসিস্ট্যান্টে। এটা তোমরা অলরেডি জানো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। 1 মিনিট সময় দিলাম, আমিও শেয়ার করে দিচ্ছি। ইনশাল্লাহ 1 মিনিট পরে আমরা বরাবর ক্লাস শুরু করব। 1 মিনিটের মধ্যে সবাই একটু ক্লাসের বন্ধুদেরকে একটু জানাই দাও, যারা যারা ক্লাস করতে আগ্রহী আর কি। এবং এইটুকু গ্যারান্টি দিতে পারবো, 25টা এমসিকিউ না শুধু, তুমি 25টার পরিবর্তে অনেক কিছু শিখতে পারবা এবং সিকিউ সলভিংটাও কিভাবে টেকনিক কাটাইতে হবে সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে? তো একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসে যান। শুয়ে টুয়ে ক্লাস দেখে কোনো লাভ নেই। 30-40 মিনিট কষ্ট করেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে? এবং ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা ক্লাস হবে। সবাই একটু রেডি হয়ে যাও দ্রুত গতিতে। ওকে, ঠিক আছে। আমি একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আবারও বলতেছি। যারা যারা শেয়ার করছো, শেয়ার ডানলিপ আমি তোমাদের নামগুলো একটু পড়বো। অবশ্যই তারা মহৎ মনের অধিকারী, বন্ধুদেরকে যারা ক্লাসটা শেয়ার দিছে আর কি। ওকে, যারা যারা শেয়ার দিছো তাদের, তারা একটু সবাই শেয়ার ডান লিখো। তারা একটু সবাই শেয়ার ডান লিখো। ইনশাল্লাহ আমি শিওর তারা অনেক ভালো মনের অধিকারী আর কি। আচ্ছা, সবাই জয়েন হয়ে যাও। টেস্ট পরীক্ষার প্রশ্ন কিভাবে হয় এই আইডিয়া গুলো পাবা। এটাই হলো আসল কথা। টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা কিভাবে হয় এই আইডিয়া গুলা পাবা হচ্ছে এই ক্লাসগুলা থেকে। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমি আস্তে আস্তে শুরুর দিকে যাচ্ছি। কারা কারা শেয়ার করছো ওদের নামগুলো একটু পড়ে নিয়ে আগে মেনশন দাও সবাই। আচ্ছা, বেশি না, সবাই 3জন করে ফ্রেন্ডে মেনশন দাও। এটাই হবে। সবাই 3জন করে ফ্রেন্ডে মেনশন দাও, তাইলে হবে। শেয়ারদান নীরব লিখেছো, জাহিদুল ইসলাম ভেরি গুড। আহ তারপরে হৃদয় লিখেছো, ভেরি গুড। এই যে দেখছো এই ছেলেগুলো খুব ভালো, প্রত্যেকদিন ক্লাসও করে। এবং আচ্ছা, সবাই 3জন করে ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দাও তো। আমরা প্রথমেই সিকিউ সমাধানটা করে ফেলি, কি বলো? এমসিকিউ আনন্দের সহকারে পড়বো। আগে আমরা সিকিউ সমাধানটা একটু করে ফেলি, কেমন? তাহলে আমাদের জন্য বেটার হবে। সিকিউ সমাধানটা একটু প্রথমে করে ফেলি, তারপরে হচ্ছে আমরা এমসিকিউ সমাধানের দিকে যাব। ওকে, সবাই একটু খেয়াল করেন এই প্রশ্নটা। একটু 3জন করে, একদম একদম সবাই 3-4 জন করে ফ্রেন্ডে মেনশন করে দেন। একদম সবাই করে দেন। ঠিক আছে? আর সবাই করে দাও দ্রুত গতিতে একটু। আমি তাহলে কথা শুরু করি। এটা হচ্ছে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের প্রশ্ন। এবং প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে, এবং তোমরা শিওর থাকো এটা সহজ মনে হলেও বোর্ডে এরকমই প্রশ্ন আসবে। সত্যি কথা, বোর্ড পরীক্ষায় কঠিন কিছু আসবে না। এই যে সামান্য সামান্য ট্রিক্স থাকবে। এই প্রশ্নেও ঠিক সেম কিছু ছিল। এই প্রশ্নেও সামান্য ট্রিক ছিল। যারা ধরতে পেরেছো তারা পেরেছো, যারা পারে নাই তারা আসলে বুঝেনি, ভুল তুল উত্তর দিয়ে চলে আসছে। ওকে, একটু মনোযোগ দিয়ে কথা শুনেন, এদিকে তাকান। প্রথমে ভালো করে খেয়াল করেন কি বলা হয়েছে। প্রথমে একটা প্রোগ্রামিং দিছে তোমাকে উদ্দীপক হিসেবে। এবং প্রোগ্রামিং এ তোমাকে ভালো করে খেয়াল করো, প্রথম প্রশ্ন করেছে কি সিনট্যাক্স এরর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা মানে কি স্যার? আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা পড়ছো খুব ভালো করে জানে, এগুলো হুবহু দেওয়া আছে। সিনট্যাক্স এরর কি বলতো? সিনট্যাক্স এরর মানে কি? সিনট্যাক্স এরর মানে কি জানো? প্রোগ্রামিং এ ব্যাকরণগত ভুল। সবাই লিখে রাখো শর্টকাটে। প্রোগ্রামিং এ যখন ব্যাকরণগত ভুল হয় এটাকে বলা হয় সিনট্যাক্স এরর। এখন কথা হলো স্যার, প্রোগ্রামিং এ ব্যাকরণগত ভুল তো বুঝলাম, কিন্তু ব্যাকরণগত ভুলগুলা কি কি এগুলো একটু জানতে হবে না? ব্যাকরণগত ভুলগুলা কি কি এগুলা জানতে হবে না? একটু শুনে রাখো তাহলে। ব্যাকরণগত ভুল 3 ধরনের বা হয়ে থাকে, একটু ভালো করে খেয়াল করেন। ব্যাকরণগত ভুলগুলা কি কি জানো? মনে করো তোমার এখানে ব্র্যাকেট দেওয়ার কথা কয়টা, প্যারেনথেসিস দেওয়ার কথা কয়টা? 2টা না? তুমি মনে করো শুধু একটা দিছো, এটা একটা ভুল। এটা একটা ব্যাকরণগত ভুল। মনে করো তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার কথা।
তুমি শেষ করো নাই প্রপারলি, একটা দিছো, এটা ব্যাকরণগত ভুল। তার মানে একটা কথা লিখে রাখো বাংলা ভাষায়, ব্যাকরণগত ভুল হচ্ছে একটা, এই যে প্রোগ্রামিং এর ব্র্যাকেট প্যারেনথেসিস গুলা ঠিক মতো শুরু শেষ না করা। লিখে রাখো, যে প্রোগ্রামিং এর ব্র্যাকেট গুলা ঠিক মতো শুরু বা শেষ না করা হলো এক নাম্বার ব্যাকরণগত ভুল। তার মানে প্রোগ্রামিং এর যে ব্র্যাকেট গুলো আছে, ফার্স্ট প্যারেনথেসিস, সেকেন্ড প্যারেনথেসিস, এইগুলাকে সুন্দরভাবে শুরু করতে হবে, শেষ করতে হবে, যেভাবে নিয়ম আছে সেভাবে। এটার এক নাম্বার ভুল হচ্ছে এটা। সবাইকে ক্লিয়ার? একবার সবাই ওকে লিখেন তো দ্রুত গতিতে, সবাই একবার ওকে লিখেন, সবাই একবার ওকে লিখেন তো দ্রুত গতিতে, সবাই একবার ওকে লিখেন তো দ্রুত গতিতে, স্টুডেন্টরা যাতে সবাই ক্লাস করতে পারে। একবার ওকে লিখেন, কুইক কুইক কুইক। যারা এভরিথিং ওকে, শুনতে পাচ্ছ, কথা বুঝতে পারতেছো, সবাই একবার ওকে লিখে ফেলো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর 3-4 জন করে ফ্রেন্ডদের মেনশন দিতে বলছিলাম। অনেকে এই ক্লাসটার জন্য অপেক্ষা করে, যেমন গত ক্লাসে যেটা করাইছি প্রশ্ন সমাধান, 20,000 মানুষ দেখছে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে যাই দেখো, 20,000 জন দেখছে এই ক্লাসটা। তো এখন এটার জন্য কিন্তু অনেকে ওয়েট করে আছে। তোমরা যদি বঞ্চিত করো তাহলে এটা ভালো হবে না। ওদেরকে একটু সাহায্য করো, ও তোমাদের অন্তত ফ্রেন্ডসদের গ্রুপে, সিটি কলেজের গ্রুপ যেগুলো আছে সেগুলোতে লিঙ্কটা দিয়ে দাও। এবার দেখেন, ব্যাকরণগত ভুলের এক নাম্বার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ঠিক মতো দিতে হবে। 2 নাম্বার, এখানে সেমিকোলন আছে দেখো, সেমিকোলন দাও নাই। আমি অন্য কালারের কলম ইউজ করি প্রত্যেকটার জন্য, এই যে এটাতে আমি হলুদ ইউজ করতেছি। এই যে সেমিকোলন, সেমিকোলন গুলা ঠিক মতো দাও নাই, এটা একটা ভুল না? ইনভার্টেড কমা শুরু শেষ ঠিক মতো করো নাই, এই যে সেমিকোলন ইনভার্টেড কমা ঠিক মতো না দেওয়া, এগুলা হচ্ছে আরেকটা ব্যাকরণগত ভুল, 2 নাম্বারটা। তার মানে প্রথমটা হচ্ছে ব্র্যাকেট ট্র্যাকেট ঠিক মতো দিতে হবে, 2 নাম্বারটা হচ্ছে কি, এই যে সেমিকোলন না দেওয়া, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা গুলা ঠিক মতো না দেওয়া, এগুলা হচ্ছে আরেকটা ভুল। এই যে এখানে সেমিকোলন ভুল না করে যদি কমা দিয়ে দাও, ভুলে কমা দিয়ে দাও, এগুলা হচ্ছে আরেকটা সিনট্যাক্স এরর। আর সর্বশেষ সিনট্যাক্স এরর যেটা, সেটা আমি আরেকটা কালারের পেন দিয়ে ইউজ করতেছি। সেটা হচ্ছে, ধরো আমি ইউজ করলাম হচ্ছে এই কালারটা। এটা কি জানো, সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বানান ভুল করা। এই যে বানান যদি ভুল করে, ধরো প্রিন্ট এফ লিখার কথা, তুমি লিখে ফেলছো প্রিন্ট, এটা লিখে ফেলছো। এটা কি কারেক্ট? বলো, এটা কি কারেক্ট? এটা কারেক্ট নয়। স্ক্যানএফ এর জায়গায় তুমি লিখে ফেলছো শুধু এসসিএনএফ, এ দাও নাই, এটা বানান ভুল। এই বানান ভুল গুলাও হচ্ছে কি ব্যাকরণগত ভুল। এগুলো সবগুলা মিলে হচ্ছে সিনট্যাক্স এরর। টোটাল 3টা, মূলত হচ্ছে 3টা। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার কি ক্লিয়ার কিনা? এই জিনিসটা একটু প্লিজ ক্লিয়ার কিনা বলেন তো। ব্যাকরণগত ভুল যত প্রকার আসবে আসুক, নৈর্ব্যক্তিক আসুক, যেমনে আসবে আসুক, পারবেন তো? পারবেন তো? আমি একটু দ্রুত টানবো, আজকে ক্লাস থেকে কেউ বের হবে না, একটু সময় বেশি লাগলেও বের হবে না কেউ, শেষ পর্যন্ত ক্লাস করে বের হবে, পুরো প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এরপরে দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নে আসি, এই যে প্রশ্নটা, আইএনটি মার্ক 3-4 ব্যাখ্যা করো। পোলাপাইন বলে যে এগুলা কুত্তেকে না কুত্তেকে দিছে, কি না কি দিছে, এটা কেন আসলো, আইএনটি মার্ক 3-4 ব্যাখ্যা করো। শোনো, এটা হচ্ছে এর প্রশ্ন। এটা ময়মনসিংহ বোর্ড 2024-এর খ নাম্বার প্রশ্ন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে উত্তর করা আছে। ময়মনসিংহ বোর্ড 2024-এর খ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। এবং এই প্রশ্নটা 2016 সালে এমসিকিউতে একবার আসছিল, 2017 সালে এমসিকিউতে একবার আসছে এটা। ওকে, সবাই একটু বলেন তো দেখি, এটার ব্যাখ্যাটা কেউ লিখতে পারেন কিনা, একটু ব্যাখ্যাটা কেউ লিখতে পারেন কিনা দেখি, এটার ব্যাখ্যাটা কেউ লিখতে পারেন কিনা একটু দেখি। ময়মনসিংহ বোর্ড 2024, দেখি লিখেন তো, ময়মনসিংহ বোর্ড 2024-এর এই প্রশ্নটার ব্যাখ্যাটা কেউ লিখতে পারেন কিনা। এক লাইন লিখতে পারলে হবে, শুধু বেশি লিখার দরকার না, একটা লাইন লিখতে পারলে হবে, একটা লাইন লিখতে পারলে হবে। ময়মনসিংহ বোর্ড 2024। ওকে, একটু দেখেন ভালো করে, এগুলাকে আসলে বলা হয় 2D অ্যারে ডিক্লেয়ার করা। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় 2D অ্যারে ডিক্লেয়ার, 2 ডাইমেনশনাল অ্যারে। তোমরা তো অ্যারে পড়ো নাই, সেজন্য হয়তো জানবা না। এই যে 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশন হচ্ছে এভাবে করতে হয়। 2D অ্যারে মানে হচ্ছে ম্যাট্রিক্স, পড়ছো না? ম্যাট্রিক্স কিরকম, এই যে 3টা রো, তারপর হচ্ছে 4টা কলাম, মনে করে এখানে রো হচ্ছে 3টা। এই যে রো কয়টা, একটা রো, 2টা রো, 3টা রো। কলাম কয়টা, একটা,
দুইটা, তিনটা, চারটা। এই যে এটাকে বলা হয় রো সাইজ, আর এটাকে বলা হয় কলাম। এটাই হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে কে এভাবে ডিক্লেয়ার করা হয়, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম, আর এটা হচ্ছে ডেটা টাইপ। সুন্দর করে লিখে রাখো যেভাবে বলছি। তার মানে প্রথমে লিখবা আইএনটি মার্ক 3 4। এটা একটা কি 2D অ্যারে ডিক্লারেশন প্রক্রিয়া। এখানে ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, মার্ক হচ্ছে ভেরিয়েবলের নাম, 3 হচ্ছে কি রো, মানে এই 2D অ্যারেতে ম্যাট্রিক্সের রোর সংখ্যা কত হবে 3, আর কলামের সংখ্যা হবে 4। তাহলে তিনটা হচ্ছে কি, এই যে তিনটা হলো রো, আর হচ্ছে কলাম হচ্ছে চারটা। কলাম হচ্ছে লম্বা গুলাকে বলা হয় কলাম, আর নিচের সারি গুলা হয় নিচের গুলাকে। সবার ক্লিয়ার কিনা বলেন? সবার একটু ক্লিয়ার কিনা বলেন তো দ্রুত গতিতে। সবার কি একটু ক্লিয়ার কিনা বলেন? তাহলে 3টি রো এবং 4টি কলাম বিশিষ্ট সারি 2D ডাইমেনশনাল ম্যাট্রিক্স কে ডিক্লেয়ার করা হয় কিভাবে? এই যে মার্ক 3 4 এভাবে। এই জিনিসটা একটু ক্লিয়ার কিনা বলেন? ওকে, এই তো ভেরি গুড সাজিদ হোসেন হামিম, ভেরি গুড ভেরি গুড। সাজিদ হোসেন হামিম, ভেরি গুড। আমি আবারও রিকোয়েস্ট করব, সবাই একটু অন্তত নিজের বেস্ট ফ্রেন্ড গুলাকে একটু ইয়ে করে দাও, মেনশন শেয়ার করে দাও। ঢাকা দেখছি আইসিটির কিং। আচ্ছা স্যার, আমাদের হাসনাত স্যার, মানে ওনার আসলে এই বইটা তো বাংলাদেশে চিনে না এমন কেউ নাই। আমি নিজেও পড়ি কিংবদন্তি বইটা। বাংলার জন্য মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য কি, মানে অনেক ভাইরাল বই আছে, নাম বলতে গেলে বলতে পারবো, তোমরাও বুঝে গেছো কোনগুলার কথা বলতেছি। কিন্তু এটার দ্বারা কাছেও নাই, কখনো লাইব্রেরিতে গেলে হাতে নিয়ে দেখিও। ঠিক আছে, এমনি ভাইরাল আর কি। ওকে, কিংবদন্তির দ্বারা কাছেও নাই, ভাইরাল বই অনেক আছে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন আসো। উদ্দীপকের প্রোগ্রামটির প্রবাহ চিত্র অঙ্কন করো। এটা হচ্ছে লুপের প্রবাহ চিত্র। এগুলো আমি এখন এখানে দেখাচ্ছি না, শুধু শুধু জাস্ট একটু বলে দিই। এই যে ইনপুট নিবে দেখাই দিচ্ছি, তারপরে দেখো, এদিকে তাকো, এটা একটু দেখাই দিই। এখানে বোঝা যাবে, ছোট করে লিখতেছি, দেখো ছোট করে। শুরু করবা, এই যে শুরু, এদিকে তাকান, শুরু করবেন। ইনপুট কিছু নাই এখানে, এখানে ডিরেক্ট ভ্যালু রাখবে ইজ ইকুয়াল টু 2। তারপরে হচ্ছে কি, এম এর মান রাখছে 1। এই যে এম এর মান হচ্ছে 1। ঠিক আছে, শর্ত কি? শর্ত হচ্ছে এই যে এটা কি, এল লেস দেন ইকুয়াল 100 হলে যতক্ষণ ইয়েস হবে ততক্ষণ সে দুইটা কাজ করবে। কি কি কাজ করবে বলেন? দুইটা। একটা কাজ হচ্ছে সে প্লাস 2 করে বাড়াবে, আর একটা কাজ হচ্ছে সে এই যে এই কাজটা করবে, এম কে এম প্লাস পাও কমা এ কমা 2, এই কাজটা করবে। এটা ঘুরতে থাকবে, এটা ঘুরতে থাকবে, লুপ ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইয়েস হবে। আর নো হয়ে গেলেই সে আউটপুট দেখাই দিবে এম এর মান, এবং শেষ করবে। এটাই হচ্ছে ফ্লো চার্ট, আর কিছু না। 1 মিনিটের কাজ। যারা উত্তর করতে পারছে আধা কয় মিনিট লাগবে দেখো, যারা উত্তরটা করতে পারছিল। এই যে শুরু, ইনপুট এখানে প্রসেসের মধ্যে অ্যাসাইন করছি ভ্যালু, দুইটা ভ্যালু অ্যাসাইন করছি, একটা 2 আর একটা হচ্ছে এম এর মান 1। আর হচ্ছে কি এই যে শর্ত, যতক্ষণ ইয়েস হবে ঘুরতে থাকবে, ইয়েস হবে ঘুরতে থাকবে, ইয়েস হবে ঘুরতে থাকবে, নো হলে আউটপুট এম এর মান দেখে দিবে, শেষ করবে। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? একটু প্লিজ কমেন্টও করো অন্তত, একটু ক্লিয়ার কিনা বলো তো। যারা প্রোগ্রামিং পারো না, এটা একটু কঠিন লাগবে। প্রোগ্রামিং পারো না তারা একটু ওয়েট করে এমসিকিউ ক্লাস শুরু হলে। ঠিক আছে, আমাদের ইবিআই কোর্সের, আমি বলি আমরা 3জন মিলে একটা কোর্স খুলেছি, তোমরা সবাই জানো, ইংলিশ বাংলা আইসিটি। এটার কোর্স ফিতে আগামী 15 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত ভর্তি, মাত্র 1500 টাকা কোর্স ফি এখন অফারে। তুমি একটা জিনিস, আমি একটু আগে আমার পেইড বেসের স্টুডেন্টদের বলতেছিলাম, একটা জিনিস তুমি চিন্তা করো তো, 1500 টাকা মাত্র ফি, এটা তুমি কোথাও একটা সামান্য নাস্তা করলেও চলে যায়। কিন্তু তুমি এটা দিয়ে যদি পুরা ইংরেজি ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, আইসিটি 5টা সাবজেক্ট ধরো, বলতে গেলে 500 নাম্বার। তুমি যদি এখান থেকে, স্যার আমার অনলাইনে পড়া হয় না, তোমার যদি 10টা ক্লাসও পড়া হয় তাও তোমার জন্য লাভ না। তুমি এসএসসি 25 বা 26 ব্যাচ হলে
এবং ক্লাসগুলা রেকর্ড থাকবে এইচএসসি পর্যন্ত। চিন্তা করে দেখো কি পরিমাণ মানে লাভ হবে এই কোর্সটা। তোমার মনে করো হয়তো বা ভালো লাগতেছে না অফলাইনে যেতে কোনো একদিন 2 দিন, এরপরও বাসায় যদি অন্তত 3টা ক্লাসও শেষ করো, তাও এই টাকাটা তোমার কাছে কিছু, 1500 টাকায় ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাও ক্লাস নিও আমি স্যার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এবার হচ্ছে আইসিটি, টোটাল 5টা সাবজেক্ট। তুমি 5টা সাবজেক্টের যদি 10টা ক্লাসও করো, তাও তোমার 1500 টাকায় হিসাব করো। চিন্তা করে দেখো, এটা তোমাদের জন্য অনেক বেস্ট হবে। আমি আমার পক্ষ থেকে টিচার হিসেবে সাজেস্ট করলাম, ব্যবসা হিসেবে নিও না, বেস্ট হবে, আর কিছু বললাম না। ওকে, এবার আসেন, এই একটা প্রশ্ন সলভ করার সময় আরেকটার কথা বলিও না, উদ্দীপকের প্রোগ্রামের ধারাটি লিখো। বেজার লাগে এই প্রশ্নটাতে। উদ্দীপকের প্রোগ্রামের ধারাটি লিখো, ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম। ডু হোয়াইল লুপ যে কেউ বানাইতে পারবা, যারা ক্লাস করেছো, যে কোনো স্যারের ক্লাস করলে এটা পারবা। কিন্তু বেজালটা লাগছে কোন জায়গায় দেখো, উদ্দীপকের উল্লেখিত প্রোগ্রামের ধারাটি লিখো, এই যে এটাই তো বেজাল। যারা মাথায় কম চিন্তা করে তারা তাড়াতাড়ি উত্তর দিয়ে দিছে। কি উত্তর দিছে? 2 করে বাড়ে পাওয়ার 1,2, তার মানে এই যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 2 করে বাড়তেছে, পাওয়ার হচ্ছে এর উপর পাওয়ার হচ্ছে 2, 6 স্কোয়ার। ফাইন, সবাই 90% স্টুডেন্ট উত্তর করে চলে আসছে এটা, এই যে 100 স্কোয়ার পর্যন্ত পোলা ফাইন এটা উত্তর করে চলে আসছে। কি খুশি, বের হইয়া প্রোগ্রামিং এ 10-এ 10, কোনো টেনশন নাই। এটাই দেখি দ্বারা, এই দ্বারা যদি ঠিক না হয় প্রোগ্রাম ঠিক হবে? প্রোগ্রাম ঠিক হবে? এটা কেমনে দ্বারা করলা, একবারও কি চোখে খেয়াল করেছো? এখানে এম এর মান যে ইনিশিয়ালি বলে দিছে, এম এর মান 1 থেকে শুরু, এম এর মান যে একটা দিয়ে রাখছে, এটা বেজাল খেয়াল করছো? নর্মালি তোমরা লুপ শুরু করো সব সময় এস এর মান 0 দিয়ে, সাম 0 ধরে। এখানে সাম এর মান দিয়ে রাখছে কত? 1। এটা খেয়াল করছিলা? এটা খেয়াল না করলে তো অঙ্ক হবে না। তুমি দ্বারা বুঝতে পারছো ভালো কথা, 2, 2 এর পরে 4 হবে, 4 এর পরে 6 হবে, সবকিছু বুঝলা, কিন্তু এম এর মান যে একটা 1 দিয়ে রাখছে, এটা খেয়াল করছো? এটা তো খেয়াল করো নাই। সুতরাং তোমাকে অবশ্যই এটা শুরুতে 1 এটা বসাতে হবে, এম এর মান যেহেতু আগে থেকে ডিক্লেয়ার করছে। আগে আমরা 0 ধরতাম, থেকে 0 না বসালেও চলতো, আগে আমরা 0 ধরতাম থেকে 0 না বসালেও চলতো। এখন এম এর মান যেহেতু 1 বলে দিছে, অবশ্যই 1 থেকে দ্বারাটা স্পষ্ট ভাবে এভাবে লিখতে হবে, এভাবে দ্বারাটা লিখতে হবে প্রোগ্রামিং এর। এরপর হচ্ছে কি 100 স্কোয়ার, বুঝছেন? এটা হলো ট্রিক্স, খুবই স্মার্ট লেগেছে, অতিরিক্ত কঠিন নয় তবে স্মার্ট। একটু করে বেজার লাগিয়ে দিচ্ছে, যারা বুঝতে পারছে তারা ফুল মার্কস পাবে, যারা বুঝতে পারে না তারা 1 নাম্বারও পাবে। কথা ক্লিয়ার কিনা বল, সবাই বলেন তো ক্লিয়ার কিনা? এই জিনিসটা কি ধরতে পারছিলেন? কারা কারা এই জিনিসটা ধরতে পারছো একটু বলো তো প্লিজ। যারা যারা ধরতে পারছে হাত তুলো এই প্রশ্নটা। এবং খুব সুন্দর লাগছে আমার এই প্রশ্নটাকে, খুব স্মার্ট মনে হয়েছে, এবং একটু করে প্যাচ লাগিয়ে দিছে, জাস্ট আর কিচ্ছু করেনি। ওকে, সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন? ধারাটা, এই 1টা কি বুঝতে পারছেন? 1 না হলে কিন্তু অঙ্ক মিলবে না। 2 স্কোয়ার 4 স্কোয়ার এই প্রশ্নের ধারা না। নর্মালি আমরা সামের ম্যাথ গুলা কি দিয়ে করি? আমরা সামের ম্যাথ গুলা কি দিয়ে করি বলতো? সামের ম্যাথ গুলো আমরা 0 দিয়ে করি না, কিন্তু এখানে 1 একটা দিয়ে বেজালটা লাগে। ওকে, সবার কি ক্লিয়ার এইটুকু পর্যন্ত? এই যে একজনে লিখছে জি ভুল হয়েছে আমার, কত নাম্বার কাটবে? স্যার চাইলে 2 নাম্বার কেটে দিতে পারে, কারণ ধারাটা তো আসলে গুরুত্বপূর্ণ, ধারা বোঝাটা। কথা বুঝতে পারছো? ধারাটা তো বোঝা গুরুত্বপূর্ণ আসলে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, ইজ ইকুয়াল টু 2 কেন? 2 কেন এটা প্রশ্ন দিছে, 2 থেকে শুরু হবে আর কি, এটা তুমি কি প্রশ্ন করতেছো? আচ্ছা এবার আমরা এমসিকিউটা সমাধান করি, এটা নিয়ে আমি আর কথা না বলি, এমসিকিউটা একটু সমাধান শুরু করি। এমসিকিউ তোমরা বেশিরভাগই পারবা, এটা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আমার কাছে খুব সহজ মনে হয়েছে। একটা দুইটা প্রশ্নকে একটু ঘুরাই দিচ্ছে, দেখি এটা বলো, কৃত্রিম বুদ্ধিমত্তার বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? এটা আমি ক্লাসে চিল্লাই চিল্লাই পড়াইছিলাম, চ্যাপ্টার 1 এর নৈর্ব্যক্তিক যখন পড়াচ্ছি। দেখি বলো তো কোনটা। ওকে, এখন ধরতে পারছি স্যার নাসিম, অসুবিধা নেই। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকেও ক্লাসটার লিংক দিয়ে দাও, যারা যারা সিটি কলেজের, অবশ্যই তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যারা যারা সরকারি সিটি কলেজে আছো
বন্ধুদের দিয়ে দাও, এবং এগুলা বিভিন্ন কলেজে প্রশ্ন রিপিট হবে, শিওর থাকো। দেখি বলো, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি, কি কি বলো। তাহলে আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি তোমাদেরকে যখন বারবার পড়াই তখন কয়েকটা কথা বারবার বলি। এই যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, ঠিক আছে, স্পিচ প্যাটার্ন শনাক্তকরণ, রোবোটিক্স, এগুলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র। তাহলে উত্তর হবে তিনোটাই, উত্তর হবে তিনোটাই। এই যে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, উত্তর হবে তিনোটাই। ভালো করে খেয়াল রাখবা, ওকে। কম্পিউটার ভিশন উত্তর হবে তিনোটাই। এগুলা কিন্তু আমি অনেকবার পড়াইছি। 2 নাম্বার দেখো, ভালো করে খেয়াল করো, বায়ো ইনফরমেটিক্স এর সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয় কোনটি। এখানে আসলে সবগুলাই ব্যবহৃত হয় সফটওয়্যার টুলস হিসেবে। দেখি উত্তর করার চেষ্টা করো, দেখি উত্তর করার চেষ্টা করো, তো 2 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো, 2 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো, তো আমি বলবো না, আমি বলবো না। দেখি 2 নাম্বারটা সবাই উত্তর করার চেষ্টা করো। এই সবাই উত্তর লিখো, সবাই উত্তর লিখো তো। 2 নাম্বারটা দয়া করে সবাই উত্তর লিখেন। সবাই উত্তর লিখেন 2 নাম্বারটা। সবাই লিখো উত্তর। উত্তর লেখার ট্রাই করো সবাই। 2 নাম্বারটা এখানে ভালো করে খেয়াল করো, উত্তর হবে দুইটা, একটা হচ্ছে কোডা আর একটা হচ্ছে ম্যাটল্যাব। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা, এআই এর ভাষা, লিস্প। তবে এখানে যদি এসকিউএল একটা অপশন থাকতো, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তখন এটাও কিন্তু বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয়। লিখে রাখো, বায়ো ইনফরমেটিক্সে সফটওয়্যার টুলস কোনগুলা, এই যে এসকিউএল, কোডা, ম্যাটল্যাব, ওকে। এগুলো একটু ভালো করে খেয়াল করো, আর এটার স্পেলিংটা খেয়াল করো, এটা কোডা, কিন্তু পড়ার সময় কি পড়বা, কোডা। তাহলে এসকিউএল, ম্যাটল্যাব, এগুলা ব্যবহৃত হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, তাহলে উত্তর হবে এটা 2 আর 3, 2 আর 3 হবে উত্তর। আর এলআইএসপি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা। এলআইএসপি, লিস্প, এগুলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা, ঠিক আছে। এগুলো যাতে ভুল না হয় নেক্সট টাইম, এখান থেকে ভালো করে শিখে ফেলো। দেখি এবার এটা কে পারেন। 3 নাম্বার বলেন, 3 নাম্বার প্রশ্ন পারেন, বলেন তো। অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেল, মেসেজ পাঠানোকে, এগুলো সবাই পারবা, সহজ প্রশ্ন ছিল। এটাকে হচ্ছে কি আমরা কি বলি, স্প্যামিং। এই যে স্প্যামিং কে বলি, অনাকাঙ্ক্ষিত বা ইমেল বা মেসেজ, এগুলাকে বলি স্প্যামিং। এরপরে সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। কয় হাজার বার বলেছি, সানস্ক্রিন বা ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। দেখি কে কে বলতে পারেন, প্লিজ সবাই কমেন্ট করতে হবে। 4 নাম্বার কমেন্ট করেন, 4 নাম্বার আমি এখন উত্তর দিচ্ছি না, সবাই কমেন্ট করেন 4 নাম্বার কি। 4 নাম্বার সবাই কমেন্ট করেন তো দ্রুত গতিতে, সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি। 4 নাম্বার দ্রুত গতিতে কমেন্ট করেন, সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করো, 4 নাম্বারটা কি, সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা। কুইক কুইক ফাস্ট, ফাস্ট কমেন্ট করো দ্রুত গতিতে। আচ্ছা, 4 এর ঘ নাম্বার, ইয়েস, ঠিক আছে। আমরা সবাই বলেছিলাম যে কোনো ধরনের, আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো, পার্লারের উদাহরণ দিয়ে মেয়েরা অনেকে আমার সাথে রাগও করে ফেলছিল এটার জন্য, মনে পড়ে। তাহলে ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি যত ভালো হবে, তত সানস্ক্রিন আমার মুখের সাথে অ্যাডজাস্ট বেশি হবে, দেখতে বেশি সুন্দর লাগবে, ঠিক কিনা। তাইলে আমরা বলেছিলাম কি, মেয়েদের পার্লারের যে যে দামি দামি ক্রিম, সবগুলাতে কি ব্যবহৃত হয়, ন্যানোটেক ব্যবহৃত হয়। আচ্ছা, এবার এই প্রশ্নটা, এটা কে পারেন দেখি তাহলে, অ্যান্টিবায়োটিক তৈরিতে ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি। এটা কে পারো দেখি, এটা পারা মানে অনেক কিছু পারো। এই প্রশ্নটা এমনি সহজ মনে হচ্ছে, এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, দেখি কমেন্ট করেন। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, দেখি 5 নাম্বার কে কে পারেন, 5 নাম্বার কে কে পারেন দেখি, 5 নাম্বার কে কে পারো। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, সবাই লিখো। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, সবাই লিখো, সবাই লিখো। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, 5 এর ডি নাম্বার, 5 এর ডি, হা হা হা, 5 এর ডি, দেখি লিখেন লিখেন লিখেন। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি, 5 এর ঘ নাম্বার, 5 এর ক নাম্বার, একজন লিখছে ক, ক
ক নাম্বার কে লিখছে? নুরুল কবির। বাকিরা কমেন্ট করেন, বাকিরা কমেন্ট করেন। 5-এর ক নাম্বার বায়োমেট্রিক্স। একজন এক একটা লিখতেছো, দেখি কে কে। একজনে লিখছে গ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘ একজনে লিখছে ঘ। শোনো, আমি জানি এই প্রশ্নটার উত্তরে তোমরা কনফিউশন হবা, ভালো করে খেয়াল করো। 5 নাম্বারে যদি আসে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি, অবশ্য উত্তর হবে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। যদি বলতো স্মার্ট ড্রাগ তৈরির প্রযুক্তি, স্মার্ট ওষুধ, যদি বলতো এই জায়গায় স্মার্ট ওষুধ তৈরির প্রযুক্তি, তখন উত্তর হতে হচ্ছে ন্যানো। লিখে রাখো, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রযুক্তি কোনটা? অবশ্যই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। কে কি পড়াইছে এগুলো বলেন আপনি। তোমাকে আমি বলতেছি আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক ভেরিফাইড। ওকে। আর চট্টগ্রামে চকবাজারে যারা আছেন, আইসিটির সমস্যা যাদের, ফেব্রুয়ারির 15 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। অলরেডি রেজিস্ট্রেশন 40+ ফিল আপ। 70 জন নিতে পারবো। বিকেল 3টা থেকে 4টা, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 3টা থেকে 4টা। ঠিক আছে? 70 জন বসতে পারবে এক রুমে। এর মধ্যে থেকে শুধু প্রথম 50 জন, শুধুমাত্র 2000 টাকা পরীক্ষার সহ, মডেল টেস্ট সহ, আইসিটি 2000 টাকায় ভর্তি হতে পারবে প্রথম 50 জন। যারা রেজিস্ট্রেশন ফিল আপ করবে শুধু তারা। আগে থেকে ইনবক্সে নক দিয়ে রেজিস্ট্রেশন ফিল আপ করে ফেলবেন। অলরেডি পেজে রেজিস্ট্রেশন লিংক চলতেছে। ঠিক আছে? এরাই ভর্তি হতে পারবেন 2000 টাকা। বাকিদের 5000 টাকা করে কোর্স ফি দিতে হবে। বাকি 20 জন যারা ভর্তি হবে, টোটাল নেব 70 জন। 70 জনের বাইরে একজনও ভর্তি হতে পারবে না। ঠিক আছে? আগে থেকে বলে রাখতেছি, এটা খেয়াল রাখেন। আইসিটির অবস্থা যাদের খারাপ, টেস্টের আগ পর্যন্ত। এইচএসসি 25-26 এর জন্য ব্যাচ হচ্ছে 4টা থেকে 5টার ব্যাচ, রবি মঙ্গল বৃহস্পতি। 5টা থেকে 6টার ব্যাচ। 3টা ব্যাচ আছে আমাদের। একটা হচ্ছে 3টা থেকে 4টা, শুরু হবে ফেব্রুয়ারি 15 তারিখ। 4টা থেকে 5টা হচ্ছে রানিং 26। 5টা থেকে 6টা খেয়াল রাখবেন। এগুলাতে ভর্তি হয়ে যাবে। রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। শুধুমাত্র চট্টগ্রাম, শুধুমাত্র চট্টগ্রাম অফলাইনের ক্ষেত্রে, আর অনলাইনের ক্ষেত্রে বিআই হাট। এদিকে তাকান, এটা লিখে রাখেন। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, স্মার্ট ওষুধ তৈরিতে হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। ভুল করা যাবে না। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি? এই যে প্রশ্নটা ভালো করে খেয়াল করেন। এই প্রশ্ন কোনটা? এই যে দেখে, এটা লিখেন তো। এটা কে কে পারেন? এটা কে কে পারে? মাল্টিমোড ফাইবার কোরের ব্যাস কত মাইক্রন? এটা কে কে পারেন দেখি। মাল্টিমোড ফাইবার কোরের ব্যাস কত মাইক্রন? এটা কে কে পারেন দেখি। দ্রুত গতিতে কমেন্ট করেন, দ্রুত দ্রুত। এখান থেকে অনেকগুলা নৈর্ব্যক্তিক শিখে দিব এখন। অনেকগুলা নৈর্ব্যক্তিক শিখে দিব এখান থেকে। ওকে। সবাই লিখো। এই সবাই লিখো তো এটা। কে কে পারো দেখি এটার উত্তর। এই যে যারা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, এরা হচ্ছে আসলে অনেক কিছু জানে না। এখন তো অনেক কিছু শিখতে পারবেন। ওয়েট করেন। লিখেন লিখেন। কমেন্ট করো, দ্রুত গতিতে কমেন্ট করো সবাই। একটু অপেক্ষা করো, অনেক কিছু শিখে বের হতে পারবা ক্লাস থেকে। 6-এর কি গ নাম্বার? 6-এর কি গ নাম্বার? মাল্টিবোর্ড ফাইবারের কোরের ব্যাস। 6-এর কি গ নাম্বার? খ নাম্বার। কিরে, একজনের তো হয় না। সবাই নাম্বার দিয়ে লিখো। 8 থেকে 12 মাইক্রন। মাল্টিমোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন? মনির, ভেরি গুড। এমডি মনির, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখান থেকে শিখে রাখেন তাহলে। অপটিক্যাল ফাইবারের ব্যাস যদি বলে, অপটিক্যাল ফাইবারের ব্যাস, এই সবগুলা লিখে রাখো, নোট করে রাখো। অপটিক্যাল ফাইবারের ব্যাস যদি বলে, উত্তর হবে কি? বলেন তো, অপটিক্যাল ফাইবারের ব্যাস কত? দেখি উত্তর কত বলো তো। অপটিক্যাল ফাইবারের ব্যাস কত বলো তো উত্তর। 150 মাইক্রনের মতো। অপটিক্যাল ফাইবারের ব্যাস হবে 150 মাইক্রন। কেউ তো পারো না। 150 মাইক্রন। অপটিক্যাল ফাইবার হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি মাল্টিমোড ফাইবারের কোর, আরেকটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবারের কোর। সিঙ্গেল মোড ফাইবার যদি বলে, তখন উত্তর হবে 8 থেকে 12 মাইক্রন। এই যে এগুলো লিখে রাখেন সুন্দর করে। যদি বলে সিঙ্গেল মোড ফাইবার, তখন উত্তর হবে 8 থেকে 12 মাইক্রন। আর যদি মাল্টিমোড ফাইবার বলে, তখন উত্তর হবে 50 থেকে 100 মাইক্রন। যদি বলে মাল্টিমোড ফাইবার, তখন উত্তর হবে 50 থেকে 100 মাইক্রন। ঠিক আছে? ওকে। ওকে, তাহলে বলেন তো,
কি কি বলছি, অপটিক্যাল ফাইবারের ব্যাস হচ্ছে 150 মাইক্রন। আর যদি বলে কয় ধরনের ব্যাস হতে পারে, যখন মানে 8 থেকে 12 মাইক্রন হবে তখন এটাকে বলবো সিঙ্গেল মোড। আর যখন 50 থেকে 100 মাইক্রন হবে তখন এটাকে বলবো মাল্টিমোড। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে এটা, মাল্টিমোড ফাইবার। আর যদি অপশন পরীক্ষায় সিঙ্গেল মোড আসতো তাহলে হতো 8 থেকে 12 মাইক্রন। প্লিজ ক্লিয়ার কিনা? সবার একটু ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলেন তো। সবার ক্লিয়ার কিনা দ্রুত গতিতে কমেন্ট করো, সবার ক্লিয়ার কিনা বলো। এই জিনিসটাকে আর কোনোদিন ভুল হবে? এটাকে আর কোনোদিন ভুল হবে কিনা? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে কি অপটিক্যাল ফাইবারের ব্যাস কোথায়, 150 মাইক্রন। আর যদি আমাদেরকে বলে সিঙ্গেল মোড কত হবে, 8 থেকে 12 মাইক্রন। আর মাল্টিমোড হচ্ছে 50 থেকে 100 মাইক্রন। এমনি অপটিক্যাল ফাইবারের যেটা কোর সেটা 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হয়। অপটিক্যাল ফাইবারের যে কোরটা আছে না, এই যে যে কাঁচটা, সেটা 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। এর মধ্যে যদি 8 থেকে 12 হয় তাহলে হবে সিঙ্গেল মোড, আর যদি 50 থেকে 100 হয় তখন হবে মাল্টিমোড। আশা করি এই জিনিসটা নিয়ে আর কখনো কোনো প্রবলেম থাকবে না। এটা একটু ভালো করে খেয়াল করো। করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা 24 ঘন্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম, ব্যাকআপ ক্যাপাসিটি বেশি, অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের, এই যে বিভিন্ন দেশ বললে বুঝে যাবে এটা ওয়্যান, এগুলো হচ্ছে ওয়্যান, বিভিন্ন দেশ, এগুলো হচ্ছে ওয়্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ কেন বলতো? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান টু ওয়ান যোগাযোগ, ব্লুটুথ, শেয়ার ইট, এগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ, ঠিক কিনা? এরপরে হচ্ছে ল্যান, ওয়াইফাই, একটা বিল্ডিং কে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা, একটা ক্যাম্পাসকে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা, কিসের মাধ্যমে? ওয়াইফাই এর মাধ্যমে, তখন এটা হচ্ছে ল্যান। আর একটা সিটিকে, একটা শহরকে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা ওয়াইম্যাক্স এর মাধ্যমে, কিসের মাধ্যমে? ওয়াইম্যাক্স এর মাধ্যমে, এটা হচ্ছে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যেটা বললাম ওয়ান, যখন বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত, ডাব্লিউ ডট এর কথা বলবে, তখন হবে কি? ওয়ান, এই যে ডাব্লিউ এন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা কি কি বলেছি? উত্তর হবে ওয়ান। এখানে তাহলে কি কি? প্যান হবে কোনটা? যখন ব্লুটুথের কথা আসবে, যখন বলবে শেয়ার ইট দিয়ে কোনো কিছু ট্রান্সফার করতেছি, ওয়ান টু ওয়ান যোগাযোগ, এগুলো হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর যখনই বলা হবে যে একটা পুরা ওয়াইফাই দিয়ে একটা বিল্ডিং কে কানেকশন তৈরি করা, একটা গ্রামকে কানেকশনে আনা, একটা কলেজের ক্যাম্পাসকে কানেকশনে আনা, তখন হবে ল্যান। আর যখন একটা সিটিকে ওয়াইম্যাক্স টাওয়ারের মাধ্যমে আনবো, তখন এটাকে বলবো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সবার কি ক্লিয়ার এই জিনিসটা? সবার কি ক্লিয়ার? ওকে। সবচেয়ে অবহেলিত সাবজেক্ট আইসিটি, আইসিটি কে সিফে সাফাই ফেলে পরীক্ষার হলে কান্না করতে পারবো। আচ্ছা এবার আসেন, পরের প্রশ্ন আসেন। এই যে প্রশ্নটা বলো তো, উদ্দীপকে উল্লেখিত সেবাটা হলো, এটা আজকেও আমি পেইড বেসে পড়াইছি, ক্লাউড কম্পিউটিং কয় ধরনের সেবা দিতে পারে বলো? ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কয়টা? এই যে রিসোর্স স্কেলাবিলিটি, ফ্লেক্সিবিলিটি, মানে তুমি যখন মন চায় তখন রিসোর্স ব্যবহার করতে পারবা, ছোট হোক বড় হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ছোট বড় সব ধরনের রিসোর্স তুমি ইউজ করতে পারবা, ঠিক না? ক্লাউড কম্পিউটিং এ। তারপরে হচ্ছে কি, যখন মন চায়, রাতে হোক দিনে হোক, সেহেরির সময় হোক, যে সময় হবে হোক, তুমি সেবা পাবা। তারপরে হচ্ছে পে অ্যাজ ইউ গো সেবা, মানে তুমি যত টাকা দিবা সে ততটুকু তোমাকে সেবা দিবে। এটা হচ্ছে একটা পেমেন্ট মডেল। ক্লাউড কম্পিউটিং এর তিনটা বৈশিষ্ট্য, এবং উত্তর হবে তিনটাই। ওকে। আচ্ছা এবার দেখেন, টিভি সম্প্রচারে ব্যবহৃত মোড কোনটি? এটা পারবে না এমন কেউ নাই, এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। টিভি সম্প্রচার কি বলো? টিভি সম্প্রচারের মোড কোনটি? ব্রডকাস্ট না? রেডিও, এখানে একটা অপশন লিখে রাখো, রেডিও এবং টিভি, এগুলো হচ্ছে ব্রডকাস্ট মোডে ডাটা সম্প্রচার করে, এবং রেডিও ও টিভি লিখে রাখো। ওকে, রেডিও টিভি। আচ্ছা এবার দেখেন তো, পরের প্রশ্ন আসেন। এটা তো এটা তো ওই দিনও সলভ করাইছি। ম্যাশ টপোলজিতে 8টি কম্পিউটারকে নেটওয়ার্কিং করতে কয়টি তারের প্রয়োজন? এটা কমেন্ট করো তো। এটা আমি লিখবো না, 10 নম্বরটা কমেন্ট করেন সবাই। 10 নম্বরটা কমেন্ট করেন তো, ম্যাশ টপোলজিতে 8টি কম্পিউটারকে নেটওয়ার্কিং করতে কয়টি তারের প্রয়োজন? দেখি 10 নম্বরটা সবাই কমেন্ট করেন, যারা যারা আছো ক্লাস করতেছো। যারা বের হয়ে গেছে ওদের চিন্তা করে লাভ নাই, সবাই 90 প্লাস পাবে না। যারা শেষ পর্যন্ত টিকে থাকবে ওরাই 90 প্লাস পাবে, ঠিক আছে? ক্লাসে প্রথমে 100-200 জন ছিল, কিন্তু 90 প্লাস সবাই পাবে না। সবাই পাবে কি? যারা শেষ পর্যন্ত টিকে থাকে ওরাই পাবে। ম্যাশ টপোলজি 8টি কম্পিউটারে নেটওয়ার্কিং করতে কয়টি তারের প্রয়োজন? সবাই বলেন তো একটু। 10-এর খ নাম্বার, ভেরি গুড, 28টি। কারণ কিভাবে স্যার 28টি কিভাবে? এদিকে তাকান। ম্যাশ টপোলজিতে তার সংখ্যা n × n - 1/2, তাহলে এখানে কম্পিউটারের সংখ্যা কয়টা? 8টা।
তাহলে 8টা যদি হয় 8 গুণ 8 মাইনাস 1 ইন্টু 7, তাহলে এখানে হচ্ছে 4, 4 7 28টি থাকে। বোর্ডে কিন্তু হচ্ছে এমসিকিউ কঠিন হবে। এটা এমসিকিউ প্রশ্ন আমার কাছে খুব সহজ মনে হয়েছে সিটি কলেজেরটা। এটা সবাই পারার কথা। 128 সংখ্যাটিকে কমপক্ষে কত বিটের প্রয়োজন? শোনো, 255 পর্যন্ত হচ্ছে 8 বিট, কারণ 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, আর হচ্ছে 0 থেকে 255, 255 পর্যন্ত হচ্ছে 8 বিট রেজিস্টারে করা যায়। এটা উত্তর হবে 8 বিট। করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? 8 বিটের প্রয়োজন। 128 কে 108 বিটে করা যাবে। আচ্ছা, 12 নাম্বারটা যোগ করো। 12 নাম্বার, এটাতে একটা অপশনে একটু ভুল আছে, এখানে একটা জিরো বাড়াও, এটা একটু ভুল আছে উত্তরটা। 12 নাম্বারটা একটু দেখো তো, 12 নাম্বার দেখি কত হয়। সবাই একটু বলো তো 12 নাম্বার উত্তরটা একটু বলো। সবাই 12 নাম্বারটা একটু বলো, উত্তরটা 12 নাম্বার উত্তরটা একটু বলো। 12 নাম্বার বাইনারি যুগটা একটু বলো সবাই, যারা যারা পারতেছো দেখি বলো। 1010.1101 বাইনারি যুগটা করো তো সবাই, দেখি বাইনারি যুগটা করো সবাই। বাইনারি যুগটা করো সবাই, সবাই করো দ্রুত গতিতে। বাইনারি যুগটা করো, উত্তর বলো। সবাই একটু উত্তর বলো। 12 নাম্বার ঘ নাম্বার বলতেছে অনেকে। 12 নাম্বার একটু বলো তো উত্তরটা, একটু বলো। 12 নাম্বারটা একটু বলো দ্রুত গতিতে। 12 নাম্বার খ শাহেদ বলতেছো। 12 নাম্বারটাও একটু বলো সবাই, চেষ্টা করো। 12 নাম্বার কত একটু বলো। 12 নাম্বার ঘ নাম্বার বলতেছে আব্দুল্লাহ আল নোমান। আরেকজন বলতেছো ঘ নাম্বার। 12 ক বলতেছে একজন। কি রে, যুগ কি তোমরা টোটালি পারো না? 12 খ, 12 12 নাম্বার একজনে বলতে 1000, 0.11। এই, তোমরা কি যোগ পারো না নাকি? ভালো করে খেয়াল করো। এক, এই যে দেখো এক বসবে, এক, এক বসবে, এক বসবে, এক আর একে যোগ করলে হয় 10-এর শূন্য। হাতে আছে কত? এক। এক আর একে যোগ করলে 10-এর শূন্য, এক আর একে যোগ করলে 10-এর শূন্য, এক আর একে যোগ করলে 10-এর শূন্য, এক আর একে যোগ করলে হচ্ছে 10। উত্তর হবে 10,000.011। উত্তর হবে এটা। এখানে একটা অপশন ভুল ছিল, শূন্য একটা বাড়বে। ঠিক আছে, তোমরা এগুলা কেন বলতেছো? ঘ নাম্বার কিভাবে বলতেছো? ঘ নাম্বার কিভাবে বলতেছো? একটু ভালো করে খেয়াল করো, আবার দেখো। আমি অন্য কালারের কলম দিয়ে দেখাচ্ছি, এদিকে তাকান। এই যে এক, এটা কি হলো? আচ্ছা, আবার দেখাই দেখেন, এদিকে তাকান সবাই। যারা পারো না ওদের জন্য দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। উত্তরটা কি? 10। দেখো ভালো করে। 10, 10, দশমিক 1101। দশমিকের আগে হচ্ছে 3 ঘর 101, আর দশমিকের পরে হচ্ছে 3 ঘর 101। এবার দেখেন, এক নেমে যাবে, এক ডিরেক্ট নেমে যাবে, এক নেমে যাবে, এক আর একে যোগ করলে 10-এর শূন্য। হাতে আছে কত? হাতে আছে কত? এক। এক আর একে যোগ করলে আবার কত? 10-এর শূন্য। আবার এক আর একে যোগ করলে 10-এর শূন্য, আবার এক আর একে যোগ করলে 10-এর শূন্য, আবার এক আর একে যোগ করলে 10। এগুলা ভুল কেন হয়? এতদিন পরে যদি এগুলা ভুল হয়। পরের প্রশ্নে আসি। এটা বলো তো, এটা কে পারো? 13 নাম্বার করো। 13 নাম্বার করো, সময় দিলাম। এই, যেটা বলতেছি মনোযোগ দিয়ে কথা শোনেন। সবাই উত্তর করেন। সবাই থাকার দরকার নেই যে 30-40 জন, 50 জন, 100 জন ক্লাস করতেছো। শুধু ওরাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তোমার প্রশ্নের লাইবিলিটি তোমার। দেখি লিখেন, সবাই লিখেন। 13 নাম্বারটা দেখি কে কে পারেন। 13 নাম্বারটা দেখি কে কে পারেন। ভালো করে খেয়াল করেন, 13 নাম্বারটা কে কে পারো দেখি। ট্রাই করো, ট্রাই করো। 13 নাম্বারটা কে কে পারো দেখি। ট্রাই নাম্বার, 13 নাম্বার কোনটা হবে? একজনে লিখছে 17, নুরুল কবির। নুরুল কবির লিখছে 17। আরেকজনে লিখছে 17। আরেকজনে লিখছে 13। দেখি 13 নাম্বার কে কে পারো। মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখছে খ নাম্বার। নাসিম লিখছে 17। মনির লিখছে 17। এই জন্যই তো বলি, এই জন্য তো একটু বলি ভালো করে শোনেন। তানভীর স্যারের ক্লাসগুলো এই জন্য করবেন। একটু দেখেন, যারা যারা ভুল করছো একটু ভালো করে খেয়াল করো।
1 আর 5 এর ব্যবধান হচ্ছে 4, 5 আর 9 এর ব্যবধান 4, 9 এর পরে 13 এর ব্যবধানও 4, 13 এর পরে ব্যবধান হচ্ছে 4, 17। এখানে সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 17 উত্তর দেখাবে। তোমরা যারা কমেন্ট করছো তারাও একই ভুল করছো। এটা 17 উত্তর হবে না, এটা 17 নয়। প্রশ্নটা খুবই স্মার্ট একটা প্রশ্ন হয়েছে। 17 এটা সিরিজ হচ্ছে হেক্সাডেসিমেলের, এটা হেক্সাডেসিমেলের সিরিজ, এটা ডেসিমেলের সিরিজ নয়। এখানে 17 বসাই দিলে উত্তর হবে না, 17কে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। 17কে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যাই? এই যে 17কে হেক্সাডেসিমেলে নিয়ে যাই 16 দিয়ে ভাগ করে। 16 দিয়ে ভাগ করলে কত হয়? 16 একে 16, অবশিষ্ট থাকে 1। এবার 16 কি 1 এর মধ্যে যাবে? যাবে না। 0 বার যাবে 1, 11। উত্তর হচ্ছে 11। এই যে এটাই হচ্ছে উত্তর। উত্তর হেক্সাডেসিমেলে বসাইতে হবে, কথা সোজা। 17 বসাই দিলে উত্তর হবে না। আবারও বলতেছি, 17 তো ডেসিমেলে উত্তর, দিয়ে এর সাথে 4 যোগ করলে 17 ডেসিমেল উত্তর। এই 17কে পুনরায় হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে, কারণ এই সিরিজটা ছিল হেক্সাডেসিমেল। 5 এর পরে 9, 9 এর পরে ডি হয় হেক্সাডেসিমেল। ঠিক আছে, এই জিনিসটা যারা ভুল করছো তারা একটু ঠিক করে নাও। এবার দেখেন 14 নাম্বার, দেখি 14 নাম্বার কে কে পারেন, দেখি 14 নাম্বার কে কে পারেন, দেখি 14 নাম্বার করেন তো উত্তর কি। 14 নাম্বারটা পরের প্রশ্ন করেন সবাই, দেখি কে কে পারেন। 14 নাম্বার কে কে পারো, দ্রুত গতিতে উত্তর দাও, দ্রুত গতিতে। যারা ক্লাস করতেছে আজকে যাতে এই নৈর্ব্যক্তিক শেষ হয়ে যায়, আর যাতে এগুলা নিয়ে কোনোদিন চিন্তা করতে না হয়। সবাই 14 নাম্বার উত্তর দাও। প্রতিটি ক্লাসে কিছু না কিছু নতুন তথ্য জানতে পারি। থ্যাংক ইউ নাসিম, থ্যাংক ইউ। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো, যেখানে ক্লাস করো অসুবিধা নেই, প্লিজ একবার হলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাস করো। তোমাদের সমস্যা কি জানো? তোমরা মনে করো বিজ্ঞাপন যত সুন্দর, প্ল্যাটফর্ম তত সুন্দর, পিডিএফ এই সেই বলে। পিডিএফ এগুলো তোমরা কোনোদিন পড়ো? তোমরা যে পিডিএফ গুলা বলে, পিডিএফ গুলা কি কখনো পড়ো? তোমরা পড়ো না। তোমাদের মূল হচ্ছে কি লেকচারের গভীরতা কার বেশি, কে বেশি গভীর লেকচার দেয়, কার ক্লাসে তুমি আউটপুট নোট পাও, তোমার লেখার পরিমাণ কার ক্লাসে বেশি হয়। এই জিনিসগুলা চিন্তা করে কোর্স চয়েস করবা। এগুলা তোমরা অনেকে বাসে যাচাই বাছাই ভুল করো। আচ্ছা, এটা যারা পারো নাই একটু খেয়াল করো, এটা খুবই সহজ। এই যে আমি লিখে দিচ্ছি, এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স নট ওয়াই প্লাস হচ্ছে এক্স। সাজাই লিখো একটু, সাজাইলে হবে এক্স প্লাস ওয়াই, এক্স বার ওয়াই। এক্স যদি কমন নয়, 1 প্লাস ওয়াই প্লাস এক্স বার ওয়াই। 1 প্লাস ওয়াই মানে হচ্ছে 1, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে আর রইলো কি এক্স প্লাস এক্স বার ওয়াই। এবার দেখো এক্স এর সাথে এই সূত্রটাও আমরা জানি, এক্স এর সাথে একটা পজিটিভ একবার হবে, যারা আবার ক্লাস করছো তারা জানো এগুলা। এটার সাথে এক্স প্লাস এক্স বার মানে হলো 1, সুতরাং উত্তর হবে এক্স প্লাস ওয়াই। এরকম যদি থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ একসাথে, তখন সূত্র হয় একবার এটার সাথে এটা একবার, এটার সাথে এর পরেরটা একবার। ওকে, পিডিএফ এগুলা কোনোদিন হয় না, পিডিএফ পড়া হয়। তোমাদেরকে তো বারবার বলেছি, যারা আমাকে ফলো করো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের বাইরে কোনো কিছু পড়তে হলে এটাও আমি দিব, তোমার পড়তে হবে না, তোমার কিচ্ছু লাগবে না। তোমার কাজ হচ্ছে শুধু আইসিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউ এমসিকিউ বই পড়বা, কিচ্ছু লাগবে না তোমার আর। তুমি ওভাবে প্রিপারেশন। আচ্ছা, ভেরি গুড। পরের প্রশ্নে যাই, এটা একটু লিখে ফেলো, দ্রুত গতিতে শেষ করো। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসো, দেখি এটা কে পারে। এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন হয়েছে। 15 নাম্বারটা দেখি কে পারে। 15 নাম্বারটা সবাই অ্যান্সার করবা। 15 নাম্বার যারা যারা ক্লাস করতেছো সবাই অ্যান্সার করবা। আর 10টা নৈর্ব্যক্তিক আছে, কেউ ক্লাস থেকে বের হবে না। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো কেউ ক্লাস থেকে বের হবে না, আর 10টা এমসিকিউ আছে। স্যার মহসিন কলেজে এমসিকিউ ক্লাস করে, সিটি কলেজে কমন পাইছি। ইয়েস, আমি তো এটাই বলছি, অনেকগুলো কমন আসছে, 2টা 3টা। আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল করেন, একটু কমেন্ট করেন তো দ্রুত গতিতে 15 নাম্বার এমসিকিউটা। 15 নাম্বার এমসিকিউটা একটু কমেন্ট করেন। একটু লিখো, দ্রুত গতিতে লিখো 15 নাম্বারটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি দ্রুত গতিতে, ফাস্ট ফাস্ট কমেন্ট করেন, ফাস্ট। অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট ক্লাস থেকে বের হয়ে গেছে, একটু ফাস্ট কমেন্ট করো। পারবে না? পারবা না 15 নাম্বার?
এদিকে তাকাও যারা পারো না, এটা হচ্ছে একটা একটা এক্স নর গেট। একদম ইজি, একদম ইজি। আমাদের ক্লাস যারা করছো তারা একদম খুব ভালোভাবে পারবা, একেবারে ইজি। দেখো এক্স নর গেট না, এটা হচ্ছে কি এক্স নর গেট। এক্সর গেটের শর্ত কি মনে আছে? এক্সর গেটের শর্ত কি? জোড় সংখ্যক ওয়ান হলে ফলাফল জিরো, বিজোড় সংখ্যক ওয়ান হলে ফলাফল ওয়ান, মনে আছে না? তাহলে এই যে দেখো এখানে ইনপুট একটা ওয়ান ওয়ান, তার মানে অবশ্যই এটার এক্সরের মান হবে জিরো, এক্স নর হবে ওয়ান। এটা হচ্ছে এক্স নর এর মান ওয়ান। এটা সেম এক দুইটা, তার মানে এক্সরের মান হবে জিরো, এক্স নর হবে ওয়ান। আর এখানে হচ্ছে বিজোড় সংখ্যক ওয়ান, এক্সর হবে ওয়ান, এক্স নর হবে জিরো। তার মানে উত্তর হচ্ছে এই যে এক আর দুই। যারা এক আর দুই করছো তাদেরটাই সঠিক হয়েছে। কারণ আমরা জানি জোড় সংখ্যক ওয়ান মানে এক্সরে কি, জোড় সংখ্যক ওয়ান হলে এক্সরে জিরো আর এক্স নর ওয়ান। তাহলে এই যে এখানে দুইটা ওয়ান আছে জোড়, এখানে দুইটা ওয়ান আছে জোড়, তাহলে অবশ্যই এখানে এক্সরের মান আসবে জিরো আর এক্স নরের মান আসবে ওয়ান। আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা সবাই উত্তর দিতে পেরেছো, এবং উত্তর হবে ক। ওকে, এই যে জিহাদ পারছে, নুমান পারছে, এগুলো অবশ্যই প্রেডিক্টেবল, পারবে যারা। ঠিক আছে, সবার কি ক্লিয়ার না? পরের প্রশ্নে যাচ্ছি। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এক আর দুই। আচ্ছা, পরের প্রশ্নে আসেন। ওয়েবসাইটের একক ঠিকানা, এটা আসলে পড়ানোর কিছু নেই, মুখস্থ পড়া। যে কোনো একটা ওয়েবসাইটের একক হচ্ছে ইউআরএল। ইউআরএল পূর্ণরূপটা লিখে রাখো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রিসোর্স লোকেটর, যে কোনো ওয়েব অ্যাড্রেসকে বলা হয় ওয়েবসাইটের একক ঠিকানা, এটাকে ইউআরএল বলি আমরা। লিখে রাখো। এটা একটু ভালো করে খেয়াল করো, এইচটিএমএল এর ইমেজ একটু ভালো করে খেয়াল করো। এটা একটু দেখো, এটা কে কে পারো দেখি। এটা একটু আগে লিখে রাখেন। এটার পূর্ণরূপ হচ্ছে কি? ফটোশপ। সবাই লিখে রাখো একটু, ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। ঠিক আছে, সবাই লিখে রাখো। এটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আগে পূর্ণরূপ গুলা লিখে রাখো, প্রশ্ন যেহেতু এগুলো আসছে পূর্ণরূপও দিয়ে দিতে পারে বোর্ড পরীক্ষায়, কারণ অনেক সময় সরকারি কলেজের টিচাররা প্রশ্ন করে। আর এটাকে বলা হয় পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। সবাই পূর্ণরূপ গুলা লিখে ফেলো। শোনো, এগুলা লেখা শেষে সবাই ডান লিখো আগে। এগুলা লেখা শেষে সবাই ডান লিখো। এটা গিফ ফাইল, জিফ বলবা না, গিফ উচ্চারণ কি? গিফ। গিফ কি? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আর এর পরেরটা পিএনজি কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আর পিএসডি কি? ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। সবাই লিখা শেষে আগিয়ে লিখেন। লিখা শেষে সবাই একটু দয়া করে এ করো। আচ্ছা, এক্সটেনশনে এস হবে, এটা এটা একটু ভালো করে, এটা একটু বানানটা ঠিক করে লিখো। এক্সটেনশন হবে SION, এক্সটেনশন হবে ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। আচ্ছা, এবার শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো। ছবির ইমেজ ফরম্যাট হচ্ছে কয়েকটা আছে, এর মধ্যে কয়েকটা আমি লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ছবির ইমেজ ফরম্যাট কোনগুলা? পিএইচডি হচ্ছে নয়, পিএইচডি হচ্ছে গ্রাফিক্স এর ফরম্যাট। পিএইচডি হচ্ছে গ্রাফিক্স এর ফরম্যাট, ইমেজের না। ইমেজের ফরম্যাট হচ্ছে এগুলা এক আর দুই। ইমেজের ফরম্যাট হচ্ছে, উত্তর হচ্ছে এক আর দুই। ইমেজের ফরম্যাট হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এক আর দুই। কি কি? ডট গিফ, ডট পিএনজি, আরো আছে, আরো আছে, এগুলাও লিখে নাও। আরো আছে, এগুলাও লিখে নাও। একটা হচ্ছে ডট জেপিজি। ডট জেপিজি, প্রত্যেকটা ছবির শেষে দেখবে এগুলা থাকে। ডট জেপিইজি। তারপরে লিখবা হচ্ছে ডট বিএমপি।
এই যে এগুলা হচ্ছে ছবির ইমেজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলা লিখে রাখো সুন্দর করে, এগুলা পরীক্ষা আসলে যাতে পারো। ওকে, তাহলে এক নাম্বার হচ্ছে কি, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ফটোশপ ডকুমেন্ট ফাইল এক্সটেনশন। এটা হবে না, এটা হচ্ছে পিএসডি, মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ওই যে ফটোশপে যেগুলো ফাইলের অর্ধেক অর্ধেক কাজ করে করে বিভিন্ন ফাইল জমা হয় না, এগুলা। ক্লিয়ার কিনা বলেন সবার? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে, যারা চট্টগ্রাম অফলাইনে আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে 4টা ব্যাচ টেস্ট পরীক্ষার পরে যেটা শুরু হচ্ছে, এটাতে রেজিস্ট্রেশন করে ফেলবা। এটাতে অলরেডি 40+ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর 30 জন নিতে পারবো। ওকে, প্রথম 50 জনের মধ্যে ভর্তি হতে পারলে 2,000 টাকা দিয়ে পড়তে পারবা, আর বাকিদের 5,000 টাকা করে দিতে হবে। আর অনলাইনে যারা আছো তারা ইবিআই হাটে ভর্তি হয়ে যাও। কোনো সাজেশন, কোনো কারো সাজেশন লাগবে না, আমি সাজেশন। ঠিক আছে, আমি যেটা বলতেছি এটা তোমার টিচার তোমাকে খারাপ দেখাই দিব না। হাসনাত ভাই আর আমির ভাইকে আমি আমার চেয়ে ভালো চিনি। আমাকে যেরকম ভরসা করো ওনাকে ওনাদের ভরসা করতে পারবে। আমি যাত্রার সাথে হাবি জাবি মানুষের সাথে আমি ক্লাস নিব না, এটা তোমরাও ভালো করে জানো। তো সুতরাং একদম কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই, নিশ্চিন্তে আরামসে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আচ্ছা, পরের প্রশ্ন 18 নাম্বার, এটা দেখো। এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোনটি ইমেজ ট্যাগকে সমর্থন করে? ভালো করে খেয়াল করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা অনেকে পারো না। এটা হচ্ছে কি, আসলে বুঝাইছি, ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। এখানে দেখো প্যারাগ্রাফ ট্যাগও হচ্ছে কি, কন্টেনার ট্যাগ। অ্যানকর ট্যাগ এটাও কন্টেনার। লিস্টেড ট্যাগ এটাও কন্টেনার ট্যাগ। মেটা ট্যাগটা হচ্ছে অ্যানকর ট্যাগ। মেটা ট্যাগটা হচ্ছে কি, সরি, অ্যানকর ট্যাগ না, মেটা ট্যাগ হচ্ছে কি এমটি ট্যাগ। এই যে মেটা যেরকম, ইমেজ ট্যাগও সেম, মেটা ট্যাগও হচ্ছে এমটি ট্যাগ। তো এখন মেটা ট্যাগটার সম্পর্কে কিছু ধারণা দিই। মেটা জিনিসটা কি আসলে? মেটা কি করে জানো? ট্যাগের সম্পর্কে তথ্য দেয়। মানে এটা একটা ট্যাগের সম্পর্কে তথ্য প্রদান করেছে ট্যাগ। মানে মানে ধরো বলবে যে এই ক্যারেক্টার সেটটা হচ্ছে ইউটিফিয়েট, এখানে কি কি ব্যবহার করতেছে। আরেকটা জিনিস লিখে রাখো সবাই, মেটা ট্যাগটা সবসময় হেডে ব্যবহৃত হয়, এটা টাইটেলের সাথেও বসে। এটা লিখে রাখবে এরকম। এটা প্রশ্ন কিন্তু ঘুরাইও আসতে পারে, যে টাইটেল কোথায় বসে? হেডে। সবসময় টাইটেল হেডে বসে না, মেটা ট্যাগও সবসময় হেড অংশে বসে। এটা একটু লিখে রাখো, মেটা ট্যাগ সবসময় হেড অংশে বসে, হেড অংশে বসে। এটা একটু লিখে রাখো সবাই, মেটা ট্যাগ সবসময় হেড অংশে বসে। তাহলে উত্তর কি, মেটা ট্যাগও হচ্ছে একটা এমটি ট্যাগ। উত্তর ট্যাগ, উত্তর কি হবে, মেটা ট্যাগও সবসময় এমটি ট্যাগ। সবাই লিখা শেষে ডান লিখো, সবাই লিখা শেষে ডান লিখো দ্রুত গতিতে। ওকে, সবাই একটু লিখা শেষে ডান লিখো। তাহলে মেটা ট্যাগের মূল কাজ কি? মেটা ট্যাগ হচ্ছে ট্যাগের বিভিন্ন ইনফরমেশন দেয়, এটা হেড অংশ বসে, এটা একটা এমটি ট্যাগ। আচ্ছা, ডক টাইপ এসটিএমএল কি নির্দেশ করে? এগুলো তো বাচ্চা পোলাপানদের প্রশ্ন, এটা তো পারার কথা। ক্লাস যখন এসটিএমএল শুরু করে আমরা সর্বপ্রথম কি লিখি? ডক টাইপ এসটিএমএল লিখি। আসলে ডক টাইপ এসটিএমএল হচ্ছে HTML5 এর একটা সিনট্যাক্স। এটা কি হলো? এই যে এদিকে তাকান, ডক টাইপ এসটিএমএল হচ্ছে HTML5 এর একটা সিনট্যাক্স, ঠিক কিনা? HTML5 যখন আমরা মানে লিখি, তখন ডক টাইপ HTML দিয়ে শুরু করি, যেটা ডকুমেন্ট টাইপ HTML এর তথ্য দেয় ব্রাউজারকে। মানে ব্রাউজারকে বলে দিচ্ছে যে এখানে আমরা ডকুমেন্ট লিখতেছি। তাহলে এটা কোথায়, কোন 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 ভার্সনের জন্য? HTML5 এর জন্য। যখন HTML4 ব্যবহার করতো, তখন কিন্তু ডক টাইপ HTML পাবলিক লিখতে হইতো, এই যে এভাবে লিখতে হইতো HTML। আর এগুলো বড় হাতে লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ডক টাইপ HTML পাবলিক লিখতো কখন? যখন HTML4 এ ব্যবহার করতো। আর HTML5 এ কোনটা লিখে? এই যে ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ HTML, এটা হচ্ছে HTML5 কে কি করে, নির্দেশ করে। আচ্ছা, যেহেতু স্টুডেন্ট কমে যাচ্ছে, আমি একটু দ্রুত শেষ করে দিই, অনেকে হয়তো বা এতক্ষণ থাকতে পারতেছ না। এবার দেখো অ্যালাইনমেন্ট, রাইট। এখানে এট্রিবিউটের ভ্যালু বলছে, ভালো করে খেয়াল করে, এখানে এট্রিবিউট বলেনি, এট্রিবিউটের ভ্যালু কোনটা বলছে। ভালো করে প্রশ্ন এগুলো বুঝতে হয়।
অনেকে কি করছে জানো, এই প্রশ্ন দেখার সাথে সাথে এটা দাগায় দিয়ে চলে আসছে অ্যালাইন। অ্যালাইন তো ট্রিবিউট রে ভাই। অ্যালাইন হচ্ছে বৈশিষ্ট্য, ট্যাগের পাশে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালাইন। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য বোঝায়, মানে ট্যাগের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কিন্তু ভ্যালু হচ্ছে এই যে এটা, এই যে অ্যাট্রিবিউটের ভ্যালু বলা হয় এটাকে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আর যদি বলতো শুধু অ্যাট্রিবিউট, তখন উত্তর হতো অ্যালাইন। আর যেহেতু অ্যাট্রিবিউট বলে বলছে, উত্তর হবে রাইট। সুতরাং অ্যান্সার হচ্ছে এটা। এগুলো একটু বুঝে উত্তর করবে। ঠিক আছে, অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে সমানের ভিতরে ইনভার্টেড কমায় যেটা থাকে, আর অ্যাট্রিবিউট হচ্ছে কি এই যে যেটা বাইরে আছে সেটা। ওকে, এগুলো একটু খেয়াল রাখবা, এগুলো যাতে কোনোভাবে ভুল না হয়। সবার কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে তৃপ্ত সাহা খুব সুন্দর করে লিখছে, অক্ষর বা বর্ণ বোঝাতে ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? দেখি, এটা আমি বলবো না, এটা আপনারা বলার চেষ্টা করেন। 21 নম্বরে আর 4টা নৈর্ব্যক্তিক আছে, কিদা লাগলে ওয়েট করো। 4টা নৈর্ব্যক্তিক না খাইলে তুমি মরে যাবা না, ওয়েট করেন। আর 4টা নৈর্ব্যক্তিক আছে, এরকম বললে আর কোনো সমাধান দিব না। ঠিক আছে, এমনি আমাদের পেইড বেস অনেক স্টুডেন্ট, তোমাদেরকে সমাধান দিতে আসি হচ্ছে, ধরো স্টুডেন্টরা বলে, অনেক রিকোয়েস্ট করে, এই জন্য তোমাদেরকে আমি জাস্ট একটু দেখাই। এই যে আমরা যে ইবিআই হাট যেটা শুরু করতেছি, ইবিআই হাট 1.0, 388 জন হয়েছে এখন। দেখেন, 388 জন পেইড বেসে ভর্তি হয়েছে। তুমি না ভর্তি হলে তুমি লসে পড়বা। এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে এখানে, অনেক কিছু শিখতে পারবে। বিজ্ঞাপন থেকে এগুলোর পিছনে না দৌড়াই, ভালো কে পড়ায়, কন্টেন্ট কার ভালো, কারা সময় দিয়ে ক্লাস নেই, সুন্দর করে বুঝাই, এগুলো বুঝে ভর্তি হয়েন। সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে, লাল বাতি দেখে দৌড়াইন না। আচ্ছা, এদিকে তাকান। অক্ষর বা বর্ণ বোঝাতে এগুলো হচ্ছে স্ট্রিং, ক্যারেক্টার বলে। ক্যারেক্টারের ডাটা টাইপ হচ্ছে কি পার্সেন্ট সি, ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা এটা অলরেডি জানো যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্ট ডি। তারপরে হচ্ছে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্ট সি। এগুলো আমাদের বইতে খুব সুন্দর লিস্ট আকারে দেওয়া আছে এমসিকিউ তে, ঠিক না? আর সরি, ফ্লোটে কি লিখছি দেখো, ফ্লোটে হচ্ছে পার্সেন্ট এফ, ফ্লোটে হচ্ছে পার্সেন্ট এফ, আর ক্যারেক্টার হচ্ছে পার্সেন্ট সি। আর এখানে বলছে অক্ষর বা বর্ণ, অক্ষর বা বর্ণ বোঝাতে পার্সেন্ট সি হবে। আচ্ছা, এবার উত্তর দেখেন, পরেরটা আসেন। সি ভাষায় বৈধ চলক কোনটি? এটা দেখি কে পারো, এটা পড়ার চেষ্টা করো তো, 22 নাম্বারটা। আর বেশি নেই, আর দুইটা তিনটা আছে শুধু। সি ভাষায় বৈধ চলক কোনটি বলেন তো? সি ভাষায় বৈধ চলক কোনটি দেখি বলেন তো, কে কে বলতে পারেন? সি ভাষায় বৈধ চলক কোনটি? 22 নাম্বার। 22 নাম্বার গ, 23 ও গ। 23 গ, 23 কেমনে গ হইলো? 22-এর গ, 23-এর কত বলো? শুনো, চলক ঘোষণার নিয়ম পড়ানোর সময় একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে কি চলকে শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। উত্তর হবে এটা, এটা মনে রাখলে হয়েছে, এগুলো ব্যবহৃত হয় না। চলক ঘোষণায় স্পেস দেওয়া যায় না, চলকে ড্যাশ ব্যবহৃত হয় না। ঠিক আছে, প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো চলকে ব্যবহৃত হয় না, চলকে শুধু একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আন্ডারস্কোর। লিখে রাখতে পারো। আবার 22 হচ্ছে কম্পাইলার, 22 হচ্ছে, সরি, 23 নাম্বার হচ্ছে কম্পাইলার। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে একসাথে অনুবাদ করা কম্পাইলার। আর লাইন বাই লাইন অনুবাদ করা হচ্ছে ইন্টারপ্রেটার। এটা হলে লাইন বাই লাইন, লাইন বাই লাইন অনুবাদ করে। ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, আর কম্পাইলার হচ্ছে কি পুরা প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আচ্ছা, এগুলা তো পারবা। 24-25 হচ্ছে একটা প্রোগ্রামিং, এটা দেখে এটার একটা প্রশ্ন ভুল দিছে ওনারা। সিটি কলেজে এই প্রশ্নটা ভুল ছিল, যে ব্র্যাকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে, এই প্রশ্নটা ভুল ছিল ওনাদের। এই প্রশ্নটা ঠিক আছে, প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে, এটা ঠিক আছে। এটা একটু আমি বুঝাই দিই, সবাই একটু মনোযোগ দিয়ে তাকান, সময় যেহেতু বেশি হয়ে যাচ্ছে। এদিকে তাকান। প্রথমে 2 এর জন্য আইসিটি প্রিন্ট হবে, তারপরে আসবে 2 এর পরে আসবে 4, 4 এর জন্য আইসিটি প্রিন্ট হবে, 6 এর জন্য আইসিটি প্রিন্ট হবে। কিন্তু 6 এর জন্য আইসিটি প্রিন্ট হওয়ার পরপরই সে ব্রেক পাবে, ব্রেক। তার মানে 3 বার প্রিন্ট করতে পারবে। ব্রেক মানে হচ্ছে সে লুপ থেকে বের হয়ে যাবে।
ব্রেক মানে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে টোটাল আইসিটি প্রিন্ট হবে কয়বার? 3 বার। কি কোনটাতে? এই যে 24 নাম্বার প্রবলেমে উত্তর হবে 3। 2 এর জন্য প্রিন্ট করবে, 4-এর জন্য, 6-এর জন্য। ঠিক আছে। কোয়েশ্চন আমি অলরেডি আপলোড দিছিলাম, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করে ফেলিও। কোয়েশ্চন আমি আবার দিব আজকে আপলোড। সলিউশন ক্লাস আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। এই, আমি কমেন্টে দিয়ে দিব কোয়েশ্চন, ডোন্ট ওরি। এখানে কি কমেন্টে দেওয়া যাবে না? দেখি লাইভ শেষ হলে চেষ্টা করব। আচ্ছা, এবার দেখেন পরের প্রশ্নটা কেন ভুল বলছে দেখেন। বলছে কি ব্র্যাকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখাটি কয়বার প্রদর্শিত হবে। ধরো আমি এখানে যদি কন্টিনিউ লিখি, ব্র্যাকের পরিবর্তে কন্টিনিউ, এটাই বলছে তারা। তাহলে সে কি করবে দেখো, 2-এর জন্য প্রিন্ট করবে, 4-এর জন্য প্রিন্ট করবে, 6-এর জন্য প্রিন্ট করবে, 8-এর জন্য প্রিন্ট করবে। তারপরে হচ্ছে সে কন্টিনিউ তো নিছে, 10-এর জন্য প্রিন্ট করবে, তারপরে 12-এর জন্য প্রিন্ট করবে, যেহেতু লেস দেন ইকুয়াল 14-এর জন্য প্রিন্ট করবে। তাহলে টোটাল 7 বার হবে, এখানে অপশনে 7 দেয়নি। ওনার হয়তো প্রশ্নটা চিন্তা ছিল ব্র্যাকটাকে এখানে উপরে উঠাই দিবে, এরকম কিছু একটা। ঠিক আছে, প্রশ্নের উত্তর হবে 7 বার। এই যে দেখো, সে 2-এর জন্য একবার প্রিন্ট করবে আইসিটি, 4 আসবে, 4-এর জন্য করবে, 6-এর জন্য করবে, 8-এর জন্য করবে, 10-এর জন্য করবে, 12, 14। আর কন্টিনিউ এখানে দিয়ে লাভ নাই তো, কন্টিনিউ দিলেও কি না দিলেও কি, এমনি তো কন্টিনিউ করবে সে লুপের ভিতর যতক্ষণ শর্ত মানবে। ঠিক আছে, এটা 7 বার প্রিন্ট করবে, অপশনে 7টা দেয় নাই ওনারা। ওকে, ঠিক আছে কিনা সবাই একটু বলেন তো। আমার কথা কি বুঝাইতে পারছি? আজকে ক্লাসের সবকিছু বুঝাইতে পারছি কিনা একটু বলেন, ঠিক মতো ক্লাস কেমন লাগছে? এরকম ক্লাস আর চাও কিনা তোমরা, যারা যারা ক্লাস করছো? অনেকে তো এগুলো মর্ম বুঝে না, এমনি আসছিল, ঢুকছে, কিছুক্ষণ দেখে 2টা 3টা নৈবেতিক দেখে চলে গেছে। ঠিক আছে, যে কি ক্লাস কেমন লাগছে বলো তো আজকের তোমাদেরকে? সবাই একটু বলো কেমন লাগছে ক্লাসটা। স্যার এক্স ইজ ইকুয়াল টু 6 হলে বাদ যাবে না, এগুলা বাদ কোথায়? এখানে বাদ কেন যাবে? বলছে কন্টিনিউ, কন্টিনিউ হলে নিচ থেকে আবার কন্টিনিউ করবে আর কি। বাদ কেন যাবে? আগে তো প্রিন্ট হয়ে যাবে 6-এর জন্য, 6-এর জন্য তো আগে প্রিন্ট হয়ে যাবে। এটা প্রশ্ন ঘুরাইতে চাইছিল, উনি হয়তো ঘুরাই নাই, পরবর্তীতে উনি জাস্ট ব্র্যাকের জায়গায় কন্টিনিউ দিয়ে বসে রাখছে আর কি, প্রশ্নটা সঠিক হয়নি আসলে। ওকে ফাইন, সমস্যা নাই। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে কি, যারা অফলাইনে আছো চট্টগ্রাম, যাদের সুযোগ আছে আর কি আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়ার, এটা তো আসলে ম্যাসিভ একটা ব্যাপার। আমি তো অফলাইনে পড়াতে পারতেছি শুধুমাত্র কিসের জন্য? আমার পোস্টিং চট্টগ্রাম হয়েছে দেখে। তো এটা আসলে তোমাদের উচিত হচ্ছে সবাইকে জানাই দেওয়া। আর মনে রাখবা, আমরা বাংলাদেশের সব টিচারের সামনে অন দা রেকর্ড ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদেরকে দেখার জন্য অনেক ক্যামেরা প্রস্তুত। তো আল্লাহর রহমতে সেইটুকু কনফিডেন্স আছে দেখেই তো নিচ্ছি। অবশ্যই তোমরা নিশ্চিত সবচেয়ে বেস্টটা পাবে। আর যারা অনলাইনে আছেন তাদের জন্য আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে কি, এই যে তোমাদের আমাদের বইগুলা পড়বা ভালো করে, নাম্বার 1। আমি যারা অনলাইনে আছে তাদেরকে শুধু একটা পরামর্শ এটাই দিব, যে এই কোর্সটা তোমাদের জন্য বেস্ট হবে। এটাতে তুমি টাকাও অনেক কম, 1500 টাকা মানে এই এক একজন শিক্ষকের। কি হলো এটা? এই যে, এটা অনেক লাভ হবে তোমাদের জন্য, এবং নিশ্চিন্তে ভর্তি হতে পারবা। 15 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত ভর্তি নেবে 1500 টাকায়। আর হচ্ছে, তুমি চিন্তা করো, তুমি যদি একজন শিক্ষকের 10টা ক্লাসও করতে পারো, তোমার 1500 টাকার 10 গুণ আরাম হবে। ঠিক আছে কিনা? আমি একটু আগেও বলতেছিলাম, তুমি যদি শুধু বিদ্রোহী কবিতাটাও শিখো, সোনাত্তরী কবিতাটাও শিখো, যে যে কঠিন কঠিন টপিক গুলো আছে, আর তোমার কাছে তো ক্লাসটা অ্যাসেট হিসেবে থেকে যাবে 26 সালের পরীক্ষা দেওয়া পর্যন্ত। 25 সালের যারা আছে তারা যতদিন এক্সাম দাও নাই জুন পর্যন্ত, ততদিন তোমার কাছে ক্লাস সবগুলা সিরিয়ালি থাকবে। তোমার যে কোনো সমস্যা তুমি চাইলে দেখতে পারবা।
তো এটা আসলে অনেক বেশি পজিটিভ একটা জিনিস হচ্ছে, এবং এটা একদম যারা অফলাইনে পড়ো অনলাইনে পড়ো অসুবিধা নেই, এটা কোর্স কিনে রাখতে পারো, এটা বেস্ট হবে। আর আমাদের বই অর্ডার করতে চাইলে, এই যে বই যদি কেউ নিতে চাও, এটা একটু ভালো করে খেয়াল করো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের বাইরে কিচ্ছু লাগবে না। এইখানে যত এমসিকিউ পড়াইছি তুমি দেখো, আজকে বই খুলে দেখো, একটা আমার বইয়ের বাইরে আসছে। ওকে। এবং আমাদের এক্সক্লুসিভ 2 প্রশ্নের মতো করে সিকিউ প্রশ্নটা করছে। আর এটা তো একটু ট্রিক্স 1+2 স্কোয়ার দিয়ে করছে। এনিওয়ে, যাই হোক, বই অর্ডার করে দিতে পারবা নিশ্চিন্তে। যারা লাস্ট পর্যন্ত ছিলা, মন থেকে দোয়া করি ইনশাল্লাহ জীবনের প্রত্যেকটা রেসে গিয়ে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকবা, এবং সবচেয়ে বেস্ট কিছু তোমরা আল্লাহর তরফ থেকে পাবে তোমাদের জীবন। আসলে এটাই, যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা কখনো বিজয়ী হতে পারে না। যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই শেষ পর্যন্ত ফলের নির্যাসটা পায়। আচ্ছা, যে ক্লাস থেকে আগে বের হয়ে গেছে সে কি পড়তে গেছে? সে পড়তে যায় না, সে হয়তো মোবাইল টিপতেছে, নতুবা হয়তো বা সে বিছানায় শুয়ে আছে। ওকে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত ছিলা, এবং ইনশাল্লাহ খুব ভালো হবে। আর তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো একটা গুরুত্বপূর্ণ কলেজের প্রশ্ন নিয়ে আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।